শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল, সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা, এবং শিবির সংঘবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই 7 জনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা। তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা, মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আছে, এইরকম একটা দৃশ্যমান হচ্ছে। তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার। আগামীকাল ডাকসুর নির্বাচন, সবাই অনেক শঙ্কায় আছে, শঙ্কা বাড়িয়ে দিয়েছে আইডি ডিজেবল হওয়া, আইডি হ্যাক হওয়া। তো এই জায়গা থেকে আমারও শঙ্কা যে আইডি হ্যাক হওয়ার মতো আগামীকালকে ভোট কেন্দ্র হ্যাক হয় কিনা। তো 2018 সালের কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের মাধ্যমে আমার হাত ধরে অনেক অ্যাক্টিভিস্ট ছাত্রনেতা এখানে তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে কাজ করছে। সেই জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা আছে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার। তো আমি সবাইকে 2-3টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হলো আগামীকালকে ভোট জ্যামিং হতে পারে। ভোট জ্যামিং বলতে সকাল থেকেই কোনো নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে। এই জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করব যে এই জ্যামিংটা যেন তারা খেয়াল রাখে, কারণ ভোটের যতগুলো কেন্দ্র বা ভোট বুথ আছে সেই বুথের তুলনায় ছাত্রদের সংখ্যা যতটুকু, সেই অনুযায়ী যেটুকু সময় ধরা হয়েছে নির্বাচনের জন্য প্রত্যেকটা ভোটারের জন্য, সেই ভোটে সবাই সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু ভোটের সময় আছে সেই সময়ে ভোট দিয়ে শেষ করতে পারবে না। এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা চক্র নিজেদের ভোট দেওয়া শেষে জ্যামিং করে কোনোভাবে, তার মানে একটা বড় সংখ্যক ভোটার ছাত্র তারা ভোট দিতে পারবে না। তো এইটা যারা ভোটার তারা এরকম গড়িমসি করবেন না যে আপনি দুপুরে গেলেও হবে। সবাই নিজের অধিকারটা সকাল সকাল প্রয়োগ করার জন্য আপনারা থাকবেন। এটা যে কোনো একটা সংগঠন এটা করার সম্ভাবনা রয়েছে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর একটা বিষয় আহ্বান, যে আমাদের এই জেনারেশন, আমরা যেই যতটুকু আমাদের আন্দোলন সংগ্রামের স্মৃতি, যারা আমরা ছাত্র রাজনীতি থেকে এসেছি 2018 সাল, এই 18 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত আমরা অনেকগুলো লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রামগুলোতে যারা অংশ নিয়েছিল সেই ধরনের প্রার্থী এখানে রয়েছে। যেমন প্রার্থী রয়েছে মোল্লা বিনিয়ামিন, যেমন রয়েছে আবিদ ভাই, আবিদ তার পরিষদ, মোল্লা বিনিয়ামিনের পরিষদ, বাকেরদের পরিষদ। আমরা এই সন্তানেরা যারা এখানে 18 সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম করছি, তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে কারা ছাত্রদের সঙ্গে বিপদে আপদে বন্ধুর মতো ছিল, কারা কোনো একটা ছাত্রকে নিপীড়ন করছে শিবির পরিচয় দিয়ে, কিন্তু শিবির সেই জায়গায় রক্ষা করতে আসেনি, কিন্তু আমাদেরকে বলতে হয়েছে যে হলো শিবির পরিচয় নিপীড়ন করা যাবে না। তো এরকমভাবে ছাত্রদের পাশে কারা দাঁড়াইছিল, কারা ওই গাছ দেখাইছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের বাছাইয়ের ক্ষেত্রে এখানে ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আপনারা দেখবেন যে কারা আপনাদের বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং সেই ঢাল হতে গিয়ে সেই ঢালই ক্ষত বিক্ষত হয়েছে, তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তো এইটা আপনারা খেয়াল করবেন যে তারা আসলে কারা। হতে পারে এই যারা অ্যাক্টিভিস্ট হিসেবে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তারা হয়তোবা হলের মহসিন হলে, সূর্য সেন হলে পাশাপাশি আপনার পাশের রুমে বা পাশের বেডে থাকে নাই বলে আপনি তাকে চিনেনও নাই। তারপরেও তো ভিডিও ছবি বিভিন্নভাবে বুঝতেছেন যে আপনার হলের এই ভাইটি এতদিন এই ক্যাম্পাসে ঢুকতেই পারেনি, ক্যাম্পাসে ঢুকতে না পারলেও দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আপনাদের জন্য লড়াই করেছে দীর্ঘদিন। সো সেই পূর্ব পরিচয়, পূর্ব বন্ধুত্ব না থাকলেও নতুন করে যাদেরকে দেখতে পাচ্ছেন এই লড়াই সংগ্রামের কারণে আপনাদের কাছে ভিড়তেই পারেনি, তো তাদেরকে আপনারা সেই মায়া দিয়ে আগলায় রাখবেন, সেই ভালোবাসা দিয়ে আগলায় রাখবেন। এবং আরেকটা বিষয় যে আমাদের এই ডাকসু, সেই ডাকসুটা হলো মুক্তিযুদ্ধের একটা বিষয় এখানে সংযুক্ত আকারে আছে। গণ অভ্যুত্থানের কারণে এই বিষয়টা গৌণ হয়ে গেছে।
গৌণ হয়ে গেছে বলতে মুক্তিযুদ্ধের পক্ষের না এরকম সংগঠনও এখানে অংশ নিয়েছে। তো যাই হোক, 24-এর আপনার হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই অংশ নিতে, আবার 24-এর সার্টিফিকেটের কারণে অনেকেই অংশ নিতে পারছে না। এরপরেও মৌলিক জায়গায় আমাদের কমন জিনিসটা খুঁজতে হবে যে আমরা আসলে সিদ্ধান্ত নিব কি। এখানে এই ক্যাম্পাসে কখনো এইরকম স্লোগান না হোক গোলাম আজমের বাংলাদেশ, এটা আমাদের পক্ষ থেকে আমাদের এই দাবি। যারা এই ধরনের স্লোগান দিয়ে এই ক্যাম্পাসকে গোলাম আজমের বানানোর চেষ্টা করবে, তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠবে। আমাদের চোখের সামনে আমরা না খেয়ে থাকবো, হলের ডালটা আরও পাতলা খাবো, তারপরেও এই স্লোগানটা শুনবো না যে এই ক্যাম্পাস গোলাম আজমের ক্যাম্পাস। আমরা এটা শুনতে চাই না। এবং তারা যে ইসলামের কথা বলছে, আমি আজকে জিজ্ঞাসা করছি, কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম, এই যে ফরহাদ, এরা গত 1 মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে, হাদিসের লাইন বলছে, কোনো একটা কোরআনের আয়াত বলছে, কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে, কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে? দেয়নি। যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি 2টা হতে হবে, হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন। দুটো সাংঘর্ষিক না, কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন। গত 1 মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই, যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী, ইসলামপন্থী, সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামনে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপর একটা প্রভাব আছে। ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাল্টা হবে। কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে, যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে। বর্তমান সরকার তো দায় নেয় না, তারা বিবৃতি দিয়েই সব ছাইরা দেয়। আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মব সামলা। তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই ডাকসু উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমাদের একটা নিরাপদ বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, পাশাপাশি 24-এর বাংলাদেশ খুবই জরুরি, আমাদের দরকার এটা। আমরা যেই জুলাই, আমরা আপনি হয় 71-এ যান অথবা জুলাইয়ে আসেন। 71-এ যেতে হবে অথবা জুলাই আসতে হবে, অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন। তো 71-এ তো আমাদের শিবিরের যারা ভাইয়েরা আছে তাদের তো অবদান তো নাই, তারা তো সেটা স্বীকারই করে না। আর 24-এও তারা গাছ দেখাতে পারবে না, একটা ছবি নাই, একটা ভিডিও নাই, খালি বলতেছে অমুক সৎ মানুষ, অমুক ভালো মানুষ, অমুক দিনদার মানুষ। ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে? আপনার হলো সে সৎ মানুষ, আরগুলো সব অসৎ মানুষ নাকি? তাহলে এগুলো বলে পার পাওয়া যাবে না। আমরা তো, এটা শিবিরের উচিত ছিল তাদের অজনপ্রিয় হলেও, প্রভাবশালী না হলেও জুলাই গণঅভ্যুত্থানে অন্তত মিনিমাম অবদান রাখছে, অন্তত নৌকা স্লোগান দেয়নি, এরকম প্রার্থীকে দেওয়া উচিত ছিল। তারা এই কাজটা করলোটা কি? নৌকা স্লোগান দিচ্ছে, তাদের সাহস ভালো যে এইরকমভাবে। তো এরা হয়তোবা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে ছিল, আপনাদের রুমমেট ছিল, একসাথে বাদাম খাইছেন, একসাথে টিভি দেখছেন, কিন্তু এদের পরিচয়টা দেখেন, এরা লীগ হিসেবে ছিল। তো এই লিগে আমাদের উপর জুলুম করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমার্কেবল জিনিস আপনারা খেয়াল করবেন, শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল, সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা, এবং শিবির সংঘবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই 7 জনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা। তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা, মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আছে, এইরকম একটা দৃশ্যমান হচ্ছে। তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা, সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার। আজকে যে ডাকসু নির্বাচন আছে, এরপরে রাকসু সহ আরও বিভিন্ন ধরনের নির্বাচন হবে। এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। তো সবার প্রতি ভালোবাসা, দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন। জুলাইয়ে যারা লুকায়া ছিল, খুব সহজ কথা ভাই, জুলাইয়ে যারা লুকায়া ছিল, এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের, নাকি? এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে বাকেরকে, বাকের, তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো, 9 দফার ঘোষক সে। এই জুলাইয়ে যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ, মায়েদ, মাহিন, তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। আমরা কি করতাম? ওই জেলে যাইতাম, 5 বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত, জেল থেকে আইসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে, যেই সময় তাকে কেউ চেনে না, চুলদারি সব পাইকে গেছে। তো এগুলো তো একটা বিষয়। আমরা যদি ফিস পরিশোধ না করি,
হ্যাঁ, পরিশ্রমের ফিস, ত্যাগের ফিস যদি মানে না করি, তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।